এখন আমার দাদা আমার চাচাকে দিয়ে গেছে এটা বলে, কিন্তু আমার বিশ্বাস হয় না কোনো সন্তান তার অন্য সন্তানকে একেবারে তার 80% জমি দিয়ে দেবে। আমার বিশ্বাস আমার চাচা এটা আমার বাবা সেনাবাহিনীর চাকরিত অবস্থায় নিজ নামে অবৈধভাবে দলিলটা সৃষ্টি করছে, যেটাকে বলা হয় জাল দলিল হতে পারে। আমার বিশ্বাস উনি জাল দলিল করছে, কারণ আমার চাচার আমার দাদার জমির 80% জমি আমার চাচার দখলে, আর 20% জমি ভাগাভাগি হয়েছে আমার বাবার সাথে। তার মানে কি 80% কেউ কোনো বাবা তার এক সন্তানকে 80% জমি এভাবে দিয়ে সুস্থ জ্ঞানে দেয় না। এইগুলো নিয়ে আমার বাপ চাচার মাঝে দ্বন্দ্বমন্দ ছিল। আমার বাবা এইগুলো বলতো যে এইগুলো আল্লাহ দেখবে। এখন আমার বাবা যখন মারা গেছে, আমার ভাইয়ের আর আমার ভেতর দ্বন্দ্বটা সৃষ্টি করে দিয়েছে আমার চাচা। সে উপর দিয়ে সে হচ্ছে আপনার জামাতে ইসলামের এই এলাকার বড় ক্যাডার। হ্যাঁ, উনি জামাতের বড় কি বলে ইউনিয়ন পর্যায়ে ওদের আমির বলে না ক্যাডার বলে কি বলে উনি ওইটা। হ্যাঁ, তো উনি জামাতের লোক। তো উনি জামাতের লোক হইয়া আপনার উনি খুব সুকৌশলে দ্বন্দ্ব সৃষ্টি করে, কিন্তু উপর থেকে বসতে দেয় না কাউকে। আমি তখনই বুঝতে পারছি যখন নাকি আমার বাবার লাশের অপমান করা হলো, আমার চাচা বললো কি আমি এই ভেজালে নাই, তোমরাও জানো। ভাইয়ের অপমানের প্রতিবাদে নাই। সে একটা সময় নিজে এইভাবে আসলে প্রকাশ করাটাও নিজের লজ্জা হওয়া উচিত, বলা ঠিক না। আমার চাচা এই জমিগুলো দলিলপত্র করছে অবৈধভাবে। উনি আমার মায়ের সাথেও খারাপ আচরণ করার চেষ্টা করছে আজ থেকে 25 বছর আগে। তার নিজের দোষটা ঢাকার জন্য আজকে আমার ভাইকে শিক্ষা দেয়, তোর মা তো খারাপ, তোর মায়ের বিরুদ্ধে তুই কথা বলে বেড়া। তখন আমার ভাই আমার মায়ের বিরুদ্ধে চরিত্রের কথা বলে এই ধরনের মানে রিউমার ছড়াচ্ছে। তো মধ্যে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে? আমার চাচা নীরবে, হাফিজউদ্দিন। জি, হ্যাঁ তারা বাইতে আমি মারামারি করছে। হ্যাঁ মারামারি করছে। আমি তো তারা বাইতে আসতাম। হ্যাঁ আমি হাইন নাই, বের নাই, দোন নাই, যে আব্বা ওনাকে দায়িত্ব দিয়ে গেছিল। আমি সব সময় মানে আমাদের বাড়িতে থাকার জন্য। আব্বা যখন হজে গেছিল তখন ওনাকে দায়িত্ব দিয়ে গেছিল আমাদের বাড়িতে থাকার জন্য। তখন এই সুবাদে উনি ছিল। আর হজ থেকে আসার পরে তো এত 2 মাস ছিল, সাথে সাথে পরের দিন আসে নাই, আর কয়েকদিন আরো সপ্তাহখানিক আমাদের বাড়িতেই ছিল। তাইয়া তো আমি থাকছি। হাতে তো কুত্তা, হাতে কুত্তার মতো। হাতে যে জায়গাতে মারে কয়, বোনেরে কয়, মারে কেন মা বাপুরের সাথে না মারে কেন বিয়ে বইতে দিত আরে। হ্যাঁ, এইটা আপনারা চিন্তা করেন না তো? এরম কথাতে কেমনে কয় মারে? আর অনকে মারে কয় ঠ্যাং কাইটা লাগব, হাত কাইটা লাগব। যে গেলে তারে কয় ওই এই ঘর যাও, এই ঘর যাও, এই ঘর কার, এই ঘর কার? তো সত্যি তুই একটা দিয়া কই সত্যি ভাই পুত্রে বলে ধরো এই টেয়াটা দিছি, এই ঘরটা করো। অনকে নিজে বাহাদারি মারা, তো বাহাদারি করবা কত? হ্যাঁ, মার চিনি ভরা খাওয়াইয়া মারে এক করিয়া লাইছে। মায় খাইছে নি বউর রাতের রান্দা, খাইছে নি এই হুতের রাতের কামায়। আমি যে প্রতি মাসে টাকা দিছি এই বিষয়টা ওর মা বলছিল, সামাজিক দরবারে বলছিল। হ্যাঁ বলছে। তখন আপনি ছিলেন, আমি বলেন ঘটনাটা। জি, বিষয়টা হলো আসলে আমাদের সামাজিকভাবে একটা মিটিং হয়েছিল আমাদের ঘরোয়াভাবে। তো ওখানে আমি অনেক বক্তব্য দিচ্ছিলাম। তখন সামাজিক লোকজন অনেকে বলছে এত কথা শোনার আমাদের সময় নাই। আমি বলছিলাম যদি এত কথাই না শোনেন তাহলে দরবার কিভাবে করবেন আপনারা? হ্যাঁ, তো বা মিটিংটা কিভাবে সমাধান হবে? ওই মিটিংয়ে ওই দিন আমার মা সবার জনসম্মুখে, মিটিংয়ে সবার সম্মুখে বলছিল প্রতি মাসে আমি 10,000 টাকা করে 8 বছর বাড়িতে ওনার কাছে টাকা পাঠাইছি।
এই কথাটা কিন্তু প্রথম দিন উনি স্বীকার করছিলেন, উনি উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে। দাদি হ্যাঁ দাদি, উনি সেদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন। উনি উপস্থিত ছিলেন যখন আপনার মা মা বলে, আমার মায়ের পাশে ছিলেন উনি দাঁড়ানো। তারপর পরবর্তী দিন সকালবেলায় আমার ভাই আর সুন্দর আলী এই দুইজন আমার মাকে প্রেশার ক্রিয়েট করে, তাও আমার সামনে, আর কোনো লোক নেই, আমিই সাক্ষী ছিলাম একা। আমার সামনে প্রেশার ক্রিয়েট করছে, তুমি এই কথা স্বীকার করতে পারবা না যে তোমার ছোট ছেলে কোনো টাকা পয়সা দিছে। হুম। তো এইভাবে চাপ প্রয়োগ কইরা আমার মাকে, মানে এখন আমার মা স্বীকার করতেছে না যে আমি কোনো টাকা পয়সা দিছি। কিন্তু আপনি তো শুনছেন যে হ্যাঁ আপনার মা কইছে, বলছে দরবারে কইছে, বলছে যে বলছে দিছে। আমিনে টাকা দিছে, স্বামীন টাকা দিছে।